হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে অনেকের অনেক মত। কেউ বলছে ঢালিউড বেটার, কেউ বলছে টলিউড বেটার। তো এই কন্ট্রোভার্সি আমরা জানি না কতদূর চলবে, কে বড় তাও জানি না, আর এই কন্ট্রোভার্সির মধ্যে জড়াতেও চাই না। কিন্তু আমাদের কাজ ভিডিও রিয়াকশান দেওয়া, তাই তোমাদের রিকোয়েস্টে আমরা নিয়ে চলে এসেছি ঢালিউড ভার্সেস টলিউড। একদম। তো চলো ভিডিওতে কি বলছে আগে দেখে নিই, তারপরে রিভিউ দেব। কিন্তু যেই বড় হয়ে থাকুক না কেন, আমাদের কাছে দুটো মুভি, মানে দুটো ইন্ডাস্ট্রির দুটো মুভি, যে মুভিটা যখন বেরোয় যেটা ভালো লাগে আমরা সেটা দেখি। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপরে এই ব্যাপারে কথা বলবো। স্টার্ট। দুই বাংলা, দুই ইন্ডাস্ট্রি। একদিকে গঙ্গার তীরের কলকাতা অর্থাৎ টলিউড, অন্যদিকে পদ্মার তীরের ঢাকা অর্থাৎ ঢালিউড। বাংলা সিনেমা হয় এই দুই জায়গায়, আর এই দুই জায়গার মানুষই বাংলা বলে, বাংলা বোঝে। কিন্তু সিনেমার ধরন, গল্প বলার ভঙ্গি আর দর্শকের রেসপন্স সবকিছুতেই রয়েছে আলাদা ছাপ। দুই নাম, দুই ধারা আর দুই স্বপ্ন। একদিকে ক্লাসিক পিরিয়ডিক ফ্যামিলি ড্রামা, গ্যাংস্টার থ্রিলার এবং থিয়েটার ঘরানার প্রভাব, তো অন্যদিকে অ্যাকশন, কমার্শিয়াল, গ্ল্যামার আর স্টারডামের রাজত্ব। কিন্তু প্রশ্ন একটাই, কে আসলে এগিয়ে, কে বস আর কে রাজার রাজা? আজ আমরা মুখোমুখি বসাবো এই দুই ইন্ডাস্ট্রিকে। আজ কোনো আবেগ নয়, শুধু তথ্য, বিশ্লেষণ আর বাস্তবতা নিয়ে কথা হবে। লাইক তাদের স্টারডম, স্টোরি টেলিং, ইন্ডাস্ট্রিয়াল ভিশন এবং অডিয়েন্স কানেকশন সব থেকে বেশি। সবকিছু মিলিয়ে জানার চেষ্টা করা হবে কোন ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থেই সেরা। আচ্ছা, যেহেতু আমরা জানি বর্তমানে কম্পিটিশনের যুগ, তাই আমি গত 4 বছরে এই দুই ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া সিনেমাগুলো অ্যানালাইজ করে আপনাদের সামনে তুলে ধরে এটা বিবেচনা করার চেষ্টা করব যে আসলেই কোনটা সেরা, ওপার বাংলার টলিউড নাকি এপার বাংলার ঢালিউড। এবং এই ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো। লেকিন শুরু করনে সে পহলে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, নিঃসন্দেহে, হ্যাঁ নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে সাসা, এই একটা কথা হইলা, এই কথা তুমি কবে বললা? So without wasting any more time, ভিডিও শুরু করা যাক। And this is going to be a very interesting video. তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমে বলবো টলিউডের কথা। ওপার বাংলার টলিউড ইন্ডাস্ট্রি, যেটাকে টালিগঞ্জ বলা হয়। টালিগঞ্জ কলকাতার সেই এলাকা যেখানে আজও বাংলা সিনেমার অধিকাংশ স্টুডিও, প্রোডাকশন হাউস এবং আর্টিস্টরা কাজ করে। কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নাম করা স্টার অ্যাক্টর রয়েছে, যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, জিৎ, অঙ্কুশ হাজরা এবং আবির চ্যাটার্জির মতো অনেকগুলো নাম। টলিউড ইন্ডাস্ট্রি বলতে অনেকের ভিশনে এই নামগুলোই প্রথমে আসে, আর বর্তমানে এই তারকাগুলোই টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি কল্পে কাজ করে যাচ্ছে। অর্থাৎ তারা চেষ্টা করছে ডিফারেন্ট কিছু দেওয়ার, কিন্তু আদৌ কি এইসব তারকারা ডিফারেন্ট কিছু দিতে পেরেছে? ওয়েল, যদি এইসব তারকার লাস্ট 4 বছরের সিনেমা অ্যানালাইজ করা হয়, তাহলে বিগত 4 বছরে প্রসেনজিৎ চ্যাটার্জির 10টা সিনেমা মুক্তি পেয়েছে, আর সাম্প্রতিক সময়ে রিলিজ পাওয়া তার মালিক সিনেমাটি আমি এই তালিকা থেকে বাদ দিয়েছি, কারণ সেটা হিন্দি সিনেমা। যাই হোক, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রসেনজিৎ চ্যাটার্জির 10টা সিনেমা মুক্তি পেয়েছে, যেই সব সিনেমার টোটাল বক্স অফিস কালেকশন প্রায় 10 কোটি 3 লক্ষ টাকার মতো, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 13 কোটি 8 লক্ষ টাকা। বাই দা ওয়ে, প্রত্যেকটা সিনেমার স্পেসিফিক থিয়েটার কালেকশন না পাওয়া গেলেও আনুমানিক মূল্যায়নের মাধ্যমে মোট আয়ের ধারণা পাওয়া যায়। আর আমি সব কালেকশন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করেছি, তাই এখানে কিছুটা ভুল হলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? এরপর যদি আমরা টলিউড সুপারস্টার জিতের লাস্ট 4 বছরের সিনেমা অ্যানালাইজ করি, তাহলে এই 4 বছরে জিতের টোটাল 5টা সিনেমা মুক্তি পেয়েছে। 2021-এ বাজি, 22-এ রাবণ, 23-এ চেঙ্গিস আর মানুষ এবং লাস্ট 2024-এ বুমেরাং মুক্তি পেয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র 4টা সিনেমার বক্স অফিস কালেকশন অনলাইনে অ্যাভেলেবল রয়েছে, যেমন চেঙ্গিস 5 কোটি 29 লক্ষ টাকা, মানুষ 10 কোটি 5 লক্ষ টাকা, রাবণ 3 কোটি টাকা এবং বুমেরাং 4 কোটি 72 লক্ষ টাকা। এবং এই সমস্ত সিনেমার যোগফল হয় 23 কোটি 6 লক্ষ ইন্ডিয়ান রুপি, যেটা বাংলা
বাংলা টাকায় কনভার্ট করলে হয় 29,24,00,000 টাকা। অর্থাৎ গত 4 বছরে জিতের 5টা সিনেমার বক্স অফিস কালেকশন অ্যাপ্রক্সিমেট 35 কোটি পার হয়ে গেছে। এবার বলবো টলিউডের আরেকজন সুপারস্টার দেবের কথা। বিগত 4 বছরে দেবের 10টা সিনেমা মুক্তি পেয়েছে। 2021 সালে 2টি, 22 সালে 3টি, 23 সালেও 3টি এবং 2024 সালে 2টি। আর 2025-এ এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি। যদি সুপারস্টার দেবের 4 বছরের সবগুলো সিনেমার বক্স অফিস কালেকশন অ্যানালাইজ করি, তাহলে গোলান্দাজ কালেকশন করেছে 4,18,00,000 টাকা, টনিক 7 কোটি টাকা, কিশমিশ 2,07,00,000 টাকা, কাছের মানুষ 2,37,00,000 টাকা, প্রজাপতি 17 কোটি টাকা, ব্যোমকেশ ও দুর্গ রহস্য 4 কোটি টাকা, বাঘা যতীন 6,05,00,000 টাকা, প্রধান 7 কোটি টাকা, টেক্কা 6,01,00,000 টাকা এবং খাদান 26 কোটি টাকা। আর এই সমস্ত সিনেমার টোটাল কালেকশনের যোগফল হয় 81,68,00,000 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 103,73,00,000 টাকা। এবার বলবো অঙ্কুশের সিনেমার কথা। বিগত 4 বছরে অঙ্কুশ হাজরার 10টা সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে 2021 সালে 2টি, 2022 সালে 3টি, 2023 সালে 4টি, 2024 সালে 1টি এবং 2025 সালে কোনো সিনেমা মুক্তি পায়নি। আর যদি আমি এই সমস্ত সিনেমার বক্স অফিস কালেকশন অ্যানালাইজ করি, তাহলে আনফরচুনেটলি গত 4 বছরে অঙ্কুশ হাজরার যেই সব সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে হাতে গোনা 2-3টা সিনেমার কালেকশন অনলাইনে রয়েছে। তবুও অ্যাপ্রক্সিমেটলি সংখ্যাটা 20 থেকে 22 কোটির মধ্যেই থাকবে। এবার যদি আমি টলিউডের জাত অভিনেতা আবির চ্যাটার্জির সম্পর্কে বলি, তাহলে আবির চ্যাটার্জির 2021 থেকে 2025 সাল পর্যন্ত টোটাল 14টা সিনেমা মুক্তি পেয়েছে। আর আমি না একটা কথা বুঝতে পারছি না, আমি দেব এবং জিতের সিনেমা ছাড়া অন্যান্য কোনো অ্যাক্টরের প্রত্যেকটা সিনেমার বক্স অফিস কালেকশন খুঁজে পাচ্ছি না। অনলাইনে কোনো প্ল্যাটফর্মেও তাদের প্রত্যেকটা সিনেমার কালেকশন আমি খুঁজে পাইনি। যদিও আবির চ্যাটার্জির কয়েকটা সিনেমার বক্স অফিস কালেকশন আমি খুঁজে পেয়েছি, কিন্তু সবগুলোর কালেকশন খুঁজে বের করতে আমি ব্যর্থ। তবুও আবির চ্যাটার্জির গত 4 বছরের টোটাল কালেকশন অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 40 কোটির মধ্যে থাকবে। এবার কথা বলা যাক আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে। বর্তমানে ঢাকায় সিনেমা আমাদের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ সুন্দর সময়ে রয়েছে। টলিউড বা টালিগঞ্জে যেমন স্টার অ্যাক্টর রয়েছে, ঠিক তেমনি ঢালিউডেও বাংলা সিনেমার একমাত্র বঙ্গবাহাদুর, মেগা স্টার অথবা উদীয়মান তারকারা রয়েছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিয়াম আহমেদ, পরিমণির জামাই, কি বলতে চাও তুমি? আই মিন শরীফুল রাজ, আফরান নিশো আর অবশ্যই শাকিব খান, মানে শাকিব খান। আচ্ছা, তোমরাও কি আমার মতো ছোটবেলায় শাকিব খানকে শাকিব খান বলতে? একটু কমেন্টে জানিয়ে যাইও তো। যাই হোক, যেটা বলছিলাম, আর এই সব ঢাকায় অভিনেতা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলওয়েজ ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছেন। তো আদৌ কি এইসব অভিনেতা ভিন্ন ধর্মীর প্রজেক্টে কাজ করছে? তো চলুন সেটাই অ্যানালাইজ করা যাক। যদি এইসব তারকার লাস্ট 4 বছরের সিনেমা অ্যানালাইজ করা হয়, তাহলে বিগত 4 বছরে সিয়াম আহমেদের টোটাল 9টা সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে 2021 সালে 1টা, 22 সালে 5টা, 23 সালে 3টা এবং লাস্ট 2025 সালে 1টা। আর যদি এই সবগুলো সিনেমার কালেকশন অ্যানালাইজ করি, তাহলে শান 2,31,00,000 টাকা, টান 3,13,00,000 টাকা, পাপ পূর্ণ 1 কোটি টাকা, অপারেশন সুন্দরবন অ্যাপ্রক্সিমেট 2 কোটি টাকা, দামাল 1,27,000 টাকা এবং জঙ্গলি 10,08,000 টাকা। আর বাকি সিনেমার সঠিক কালেকশনের তথ্য জানা যায়নি। এখন এই সব সিনেমাগুলোর টোটাল কালেকশনের যোগফল হয় 19,44,35,000 টাকা। এর সাথে বাকি সিনেমাগুলোর কালেকশন যোগ করলে অ্যাপ্রক্সিমেটলি 22 থেকে 25 কোটি টাকার মতো তো হবেই। এবার যদি আফরান নিশোর কথা বলি, তাহলে আফরান নিশো এখন পর্যন্ত 2টা সিনেমায় কাজ করেছে। 2023 সালে সুরঙ্গ এবং 2025 সালে দাগি। এর মধ্যে সুরঙ্গের বক্স অফিস কালেকশন 15,45,00,000 টাকা এবং দাগির কালেকশন 7,06,00,000 টাকা। আর এই 2টা সিনেমার বক্স অফিস কালেকশনের যোগফল 22,51,00,000 টাকা। এবার যদি শরীফুল রাজের কথা বলি, তাহলে 2021 থেকে 2025 সালের মধ্যে শরীফুল রাজের 9টা সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে 2021 সালে 1টা, 22 সালে 4টা, 24 সালে 3টা এবং 2025 সালে 1টা। আর যদি এইসব সিনেমার বক্স অফিস কালেকশনের কথা বলি, তাহলে
পরাণ 12 কোটি টাকা, হাওয়া 16 কোটি টাকা, দিয়ালের দেশ 2 কোটি টাকা এবং ইনসাফ 6 কোটি 64 লক্ষ টাকা। আর বাকি সিনেমাগুলোর কালেকশনের তথ্য অনলাইনে খুঁজে পাওয়া যায়নি। আর এখন এই সমস্ত সিনেমাগুলোর কালেকশনের যোগফল হয় 36 কোটি 64 লক্ষ টাকা। আর যেসব সিনেমার কালেকশন সম্পর্কে তথ্য পাওয়া যায়নি সেই সব সিনেমার কালেকশন যদি যোগ করা হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 40 কোটি হয়ে যাবে। আর এখন বলবো সেই অভিনেতার কথা যার কথা শোনার জন্যই আপনারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন। জি হ্যাঁ, এবার বলবো ঢাকাই সিনেমার একমাত্র বঙ্গ বাহাদুর শাকিব খানের কথা। শাকিব খানের 2021 থেকে 2025 সাল পর্যন্ত টোটাল 9টা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে 2022 সালে 2টি, 23 সালে 1টা, 24 সালে 3টা এবং 2025 সালেও 3টা। আর এইসব সিনেমার বক্স অফিস কালেকশন যদি অ্যানালাইজ করি তাহলে গোলুই 6 কোটি টাকা, বিদ্রোহী 1 কোটি টাকা, প্রিয়তমা 41 কোটি 23 লক্ষ টাকা, রাজকুমার 26 কোটি টাকা, তুফান 56 কোটি টাকা, দরদ 3 কোটি 12 লক্ষ টাকা, বরবাদ 89 কোটি টাকা, অন্তরাত্মা শুধুমাত্র 80 লাখ এবং লাস্ট তাণ্ডব এখন পর্যন্ত 30 কোটি টাকা। আর এখন যদি এই সিনেমাগুলোর টোটাল বক্স অফিস কালেকশনের যোগফল অ্যানালাইজ করি তাহলে এই 9টা সিনেমার টোটাল বক্স অফিস কালেকশন দাঁড়ায় বলবো, আচ্ছা তাহলে বলি, শাকিব খানের এই 9টা সিনেমার টোটাল বক্স অফিস কালেকশন দাঁড়ায় 262 কোটি 35 লক্ষ 80 হাজার টাকা। আপনি ঠিকই শুনেছেন, একটা বাংলা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মাত্র 4 বছরে এটা অনেক বেশি। সঠিক বলেছেন। আই নো চাচা, আমি সঠিক বলেছি। তো এবার কথা বলবো কোন ইন্ডাস্ট্রির স্টারডম, স্টোরি টেলিং, ইন্ডাস্ট্রিয়াল ভিশন এবং অডিয়েন্স কানেকশন সব থেকে বেশি। বলো বাবাজি। টলিউডে প্রসেনজিৎকে সুপারস্টার বলা হয় 90 দশক থেকে। এরপর এসেছেন দেব, জিৎ, সোহম, পরমব্রত, অঙ্কুশ, আবির এবং যিশু সেনগুপ্ত সহ অনেকে। তবে টলিউডের স্টারডম বেশ সীমিত, তাদের মূল ফ্যানবেস পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। বড় স্টারদের অনেক সিনেমা ঈদ বা পূজা ছাড়া 5 কোটি রুপিও পেরোয় না। তবে সাম্প্রতিক সময়টাতে সুপারস্টার দেব এবং জিতের স্টারডম ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও চলে এসেছে, যেটা সম্পর্কে আপনারা অলরেডি অবগত। এদিকে ঢালিউড মানেই শাকিব খান। গত 2 দশক ধরে তিনি নিজেই ইন্ডাস্ট্রি। তার একা একটা সিনেমা যেমন প্রিয়তমা, তুফান অথবা বরবাদ, এই সব সিনেমা 30 থেকে 90 কোটি টাকা পর্যন্ত আয় করে। এছাড়াও আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরীফুল ইসলাম রাজ এবং নিশোর মতো স্টাররাও গড়ে তুলেছেন তাদের নিজস্ব ফ্যান বেস। ফলাফল ঢালিউড এখানে এগিয়ে, কারণ শাকিব খানের একার ফ্যান ফলোয়ার টলিউডের পুরো টিমের থেকে অনেক বেশি। টলিউডে একসময় বেশি সাহিত্য নির্ভর গল্প, পারিবারিক দ্বন্দ্ব বা রিভেঞ্জ টাইপের সিনেমা বানানো হতো, কিন্তু সময়ের পরিসাজে তারা তাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভিন্ন ধর্মী ফর্মুলা অ্যাপ্লাই করেছে তাদের সিনেমায়। যেটার প্রমাণ হিসেবে আপনি জিতের মানুষ, চেঙ্গিস অথবা দেবের খাদান সিনেমাটি দেখতে পারেন। সাম্প্রতিক সময়টাতে টলিউডের স্টোরি টেলিং ভিন্ন ধর্মী কিছুর আভাস দেয়। এদিকে ঢালিউড বরাবরই আবেগ, প্রেম, অ্যাকশন এবং সামাজিক বার্তার গল্পে বিশ্বাসী। কিন্তু চাচা, একটা কথা আপনি মানেন আর না মানেন, 2023 সালের প্রিয়তমার পর থেকে বাংলা সিনেমার রেভলিউশন নতুন করে শুরু হয়েছে। প্রিয়তমার স্টোরি টেলিং এতটাই নিখুঁত এবং সুন্দর ছিল যেটা সমস্ত অডিয়েন্সদের মুগ্ধ করেছিল। আর শুধুমাত্র প্রিয়তমাই নয়, এরপর শাকিব খানের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে প্রত্যেকটা সিনেমার স্টোরি টেলিং একেবারে টপ নচ। এখন শাকিব খানের সিনেমার পোটেনশিয়াল এতটাই হয়ে গেছে যে তার সিনেমা 100 কোটি কালেকশন করার ক্ষমতা বা পোটেনশিয়াল রাখে। ফলাফল ঢালিউড বেশি বৈচিত্র্যপূর্ণ এবং জনসংযোগে সফল, যেখানে টলিউড কিছুটা নিচের দিকের চিত্রনাট্যে সীমাবদ্ধ। টলিউড একসময় ভারতের 3য় বৃহত্তম ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু এখন তারা রিজিওনাল মার্কেট বা একটা সীমাবদ্ধ মার্কেট কেন্দ্রিক। ওটিটি প্ল্যাটফর্মে কিছু সফলতা থাকলেও বড় বাজেট আন্তর্জাতিক সিনেমা বা বলিউডে তেমন একটা প্রভাব নেই। এছাড়া প্রযোজনা হাউসের সংখ্যা কম, ইন্ডাস্ট্রির উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বেশি, যার ফলে স্বাধীন ভিশন বা আউট অফ দ্য বক্স ভিশন বাস্তবায়ন অনেক কঠিন।
কিন্তু এদিকে ঢালিউড ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার অন্যতম গতিশীল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে। একদিকে যৌথ প্রযোজনা আর অন্যদিকে শাকিব খানের মতো একজন পাওয়ারফুল মেগা স্টার। আর কিছু আর ঢালিউড নতুন নতুন থিম এবং গ্লোবাল রিলিজ প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে, যেটা ওপার বাংলা অর্থাৎ টলিউডে এখনো খুবই বিরল। ফলাফল ঢালিউড বর্তমানে অনেক বেশি ফিউচার ফোকাসড, যেখানে টলিউড অনেকটা পুরনো ধাঁচেই আটকে আছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ওভারঅল টলিউড দর্শক সীমিত, মূলত তাদের অডিয়েন্স হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কিছু বিদেশি বাঙালি। তাদের সিনেপ্লেক্স ভিত্তিক দর্শক অনেক বেশি এবং তারা ধীর বুদ্ধিভিত্তিক গল্প পছন্দ করে। তবে এই ফ্যান বেস অনেক ছোট এবং স্পেসিফিক। এদিকে ঢালিউডের সিনেমা দেশের প্রত্যন্ত অঞ্চলে অটোরিকশা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত সবার হৃদয় স্থান করে নিয়েছে। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আরে চাচা, এই একটা কথা হলে এই কথা তুমি কবে বললা? তো গাইস, আপনাদের কি মনে হয়, আপনাদের মতে কোন ইন্ডাস্ট্রি বর্তমান সময়টাতে এগিয়ে রয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো দেখে। এইবারে বলি একটা কথা, যে বলছে কোনটা এগিয়ে, কোনটা এগিয়ে তোমাদের মতে? আমাদের মতে দেখো, একদম বাংলা কথা বলি, যখন যে মুভি যে ইন্ডাস্ট্রির হিট হচ্ছে তখন সেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় দুটো ইন্ডাস্ট্রি প্যারালাল চলছে। ঠিক আছে, এই কারণে বলছি প্যারালাল চলছে, কারণ সাকিব খানের কথা বলছি না, সাকিব খান একা মানে কি বলবো 2 দশক ধরে টেনে চলেছে। ঠিক আছে, সেইখান থেকে মানে আরও একটা কথা বলি, এটা মানতেই হবে যে আজকে ডেটে দীর্ঘ 4 বছরের কথা বললো, যেটা ঢালিউডে অনেক রেভলিউশন এসছে। এটা একদম সত্যি কথা যেটা বললো, স্টোরি টেলিং প্লাস মানে নিয়োগ, মেন হচ্ছে নিয়োগ। সত্যি কথা আমাদের টলিউডে কোথাও না কোথাও আমাদের কি বলবো প্রডিউসাররা নিয়োগ করতে ভয় পাচ্ছে, যেটা আমার মনে হয় ঢালিউডে কোনো রকম মানে পয়সা নিয়োগে কি বলবো কোনো রকম ভয় পাচ্ছে না, বা কি বলবো সিকিউরিটি আছে, যে হ্যাঁ এই সংখ্যক দর্শক দেখবেই। ঠিক আছে, একটা পার্টিকুলার দর্শক আছে, যে 10 কোটি হোক 100 কোটি হোক, একটা পার্টিকুলার দর্শক আছে, যেটা বললো উনি, যে রিক্সা চালক পর্যন্ত দেখে। ঠিক আছে, তো সেখান থেকে পয়সাটা রেভিনিউটা জেনারেট হয়ে চলে আসে প্রডিউসারদের কাছে। তো প্রডিউসাররা মানে পয়সা নিয়োগ করতে ভয় পায় না। এইদিকে আমাদের সেমভাবে টলিউডে যদি দেখতে হয়, টলিউডের ফ্যান বেস সেই লেভেলের এখন নেই, এখন হয়তো নেই, কিন্তু আগে ছিল। উত্তম কুমারের জামানায় ছিল, বা তোমার হচ্ছে দেবজিতের আজ থেকে 2010-12 দিকে যদি বলি তখন ছিল। কিন্তু এখন যেন সময়ের সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে সাউথের মুভির প্রভাব পড়ছে, হোল ইন্ডিয়া মানে আমাদের বাংলাতেও, অ্যান্ড বলিউডেরও প্রচুর প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে বাংলা অডিয়েন্স আছে কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কিছু চলে যাচ্ছে। যেমন কথার কথা বলি, এখন দেবের ধূমকেতু নিঃসন্দেহে ভালো মুভি, আমরা দেখে এসেছি, খুব সুন্দর মুভি। কিন্তু প্রবলেমটা হচ্ছে একই টাইমে কুলি বেরিয়েছে, যেটা তোমার হচ্ছে আমাদের রজনীকান্ত, সুপারস্টার রজনীকান্তের কুলি বেরিয়েছে, সেটা হিন্দিতে বেরিয়েছে। ঠিক আছে, প্লাস তোমার বেরিয়েছে ওয়ার, এনটিআর আর ঋত্বিক রোশনের, তার সাথে আমাদের ধূমকেতু। তো এখানে কি হচ্ছে, এখানে অডিয়েন্স ভাগ হয়ে যাচ্ছে। কিছু অডিয়েন্স চলে যাচ্ছে কুলির দিকে, যারা সাউথ মুভি বেশি ভালোবাসে। আমাদের বাঙালির কথা বলছি, অল ওভার ইন্ডিয়াতে তো হচ্ছেই, কিন্তু আমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। জাস্ট ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে, কিছু ওয়ারে চলে যাচ্ছে, কিছু অডিয়েন্স কেটে যাচ্ছে কুলিতে, বাকি অ্যাকচুয়ালি কোর ফ্যান যারা রয়েছে তারাই যাচ্ছে ধূমকেতু দেখতে। দেবের যে কোর ফ্যান রয়েছে তারাই যাচ্ছে ধূমকেতু দেখতে, কি আর কিছু যাচ্ছে দেখতে। হ্যাঁ, মানে এটাই হচ্ছে বাংলাদেশে যে মানে বাংলা মুভি, ওরা বাংলা মুভিটার উপরেই বেস করে ওরা দেখে। আর বিশেষ করে সাকিব খান মেগাস্টার, ওনার ফ্যান বেসটা পুরো বাংলাদেশ জুড়ে, ইভেন ইন্ডিয়ায়ও আছে। তো সেই জায়গা থেকে সাকিব খানকে প্রত্যেকটা মানুষ পছন্দ করে। আর এখানে কি আলাদা আলাদা হিরো আছে, তাদের আলাদা আলাদা ফ্যান বেস আছে, বিশেষ করে মানে সবার আলাদা আলাদা ফ্যান বেস। আর তার থেকেও সাউথ মুভি আছে, হিন্দি মুভি আছে, যেটা বললো। এবার কি হয় যে ফ্যান বেসটা না আলাদা, সবার চয়েস তো এক হয় না। এবার সেই জায়গা থেকে ফ্যান বেসগুলো
সেগুলো ভেঙে যাচ্ছে, সেই কারণে হয়তো কিছুটা পিছিয়ে পড়ছে, কিছুটা প্রভাব অবশ্যই পড়ছে বাংলা ইন্ডাস্ট্রির উপর। এটাই এটা লগ্নি করতেও ভয় পাচ্ছে, মানে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে প্রডিউসাররা ভয় পাচ্ছে, যে ভয়টা আমার মনে হয় ওপার বাংলা মানে ঢালিউডের প্রডিউসারদের নেই। এটা যে ছিল না যখন উত্তম কুমারের এরা ছিল, তখন কিন্তু আমাদের এত হিন্দি সিনেমার চল ছিল না, বা সাউথ মুভি আমাদের এত আমরা দেখতে পারতাম না। তো সেই জায়গা থেকে উত্তম কুমারের যে ফ্যান বেসটা ছিল, তখন পুরো আমাদের যে পশ্চিমবঙ্গই তো শুধু এখানে ভারতে অন্যান্য সব ভাষাভাষীর লোক আছে, শুধু পশ্চিমবঙ্গই বাংলা ভাষা বলে যারা বাংলা বোঝে, অন্যান্যরা আমার মনে হয় না দেখে। এবার সেই জায়গা থেকে শুধু পশ্চিমবঙ্গের বাংলা ভাষার মানুষই আমাদের ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট করছে। এবার তারপরে যখন হিন্দি, তারপরে হচ্ছে সাউথ মুভিগুলো ঢুকছে, তখন কি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও কোথাও একটা ভেদাভেদ চলে আসছে। কিন্তু বাংলাদেশের যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, ওখানে বাংলা ভাষা সবাই মানে সবাই বলে, আর ওখানে বাংলা ভাষারই মুভি তৈরি হচ্ছে। সেই জায়গায় আরও একটা জিনিস, মানে আরেকটা জিনিস আমার দেখে ভালো লাগলো সত্যি কথা, মানে এটা মানতেই হবে আজকের ডেটে ঢালিউড এক পা হলেও এগিয়ে গেছে, অবশ্যই তো এগিয়ে গেছে। রেভলিউশন চলছে, টপ টাইম চলছে, আমার মনে হয় এখন বর্তমানে ঢালিউডের টপ টাইম চলছে, উন্নতি করেছে প্রচুর, সিনেমাটোগ্রাফি থেকে গান থেকে গান থেকে কস্টিউম থেকে, এগুলো সব মাইন্ড ব্লোয়িং। মানে একটা আমরা অনেকগুলো ট্রেলার দেখলাম, অনেকগুলো রিসেন্ট গান দেখলাম শাকিব খানের, সত্যি কথা মাথা নষ্ট, এত সুন্দর, মানে আমাদের বলিউড লেভেলের কাজ হচ্ছে বা সাউথ ইন্ডিয়ান মুভি লেভেলের কাজ হচ্ছে আজকের ডেটে ঢালিউডে। সত্যি কথা এটা না বলে কোথাও আমি থাকতে পারলাম না, সেই জায়গা থেকে এগিয়ে গেছে এবং সেই জায়গাটা তৈরি করতে হয়েছে, সেই জায়গাটা অবশ্যই তৈরি করতে হয়েছে এবং অবশ্যই আমাদের শুভকামনা রইল ঢালিউডের সাথে এগিয়ে যাক, ঠিক আছে। প্রত্যেকটা যে নায়ক, যে এই যে আফরান নিশো, ওনার আমি অনেক নাটক দেখেছি, নাটক দেখার পরে ওই যে সুরঙ্গ যেটা ওটা দেখেছি, তো ওনার বলতে গেলে ওনার আমি ফ্যানই মোটামুটি, আমি বাংলাদেশের নাটকগুলো দেখি। তো সেই জায়গা থেকে ওনার অ্যাক্টিং স্কিলটা প্রচুর হাই লেভেলের, যেরকম ডায়লগ ডেলিভারি, শাকিব খান তো অবশ্যই, ওনা মানে আর বাদ বাকি যারা যাদের ডায়লগ ডেলিভারি অনেক ইমপ্রুভ হয়ে গেছে, অনেক ভালো অ্যাক্টিং, মানে সব কিছু অ্যাক্টিং স্কিলটা প্রচুর সুন্দর, গল্পগুলো যে স্টোরি টেলিংগুলো সেগুলো অনেক সুন্দর। সেই জায়গা থেকে প্রচুর ওদের খাটতে তো অবশ্যই হয়েছে, না হলে এই উন্নতিটা সাকসেসটা তো অবশ্যই মুখ দেখতে পারতো না। তো সেই জায়গা থেকে প্রচুর উন্নতি করেছে, প্রচুর সাকসেস, আর আমরা প্রচুর হ্যাপি তার জন্য। আমাদের ভীষণ ভালো লাগছে, এভাবেই আমাদের টলিউডও এগিয়ে যাক, ঢালিউডও এগিয়ে যাক, দুটোই বাংলা, দুই পাশে আমরা প্রতিবেশী দেশ পাশাপাশি বসবাস করি, আমরা চাইবো দু দেশের জন্য আমাদের শুভকামনা রইল। অ্যাকচুয়ালি আমরা চাই টপ কন্টেন্ট, সেটা আমাদের টলিউড থেকে আসুক বা ঢালিউড থেকে আসুক, অ্যাজ এ অডিয়েন্স আমরা চাই, অ্যাজ এ বাংলা অডিয়েন্স। দেখো আমরা বাংলা অডিয়েন্স, বাংলা ওই পার বাংলার থেকেও যদি ঢালিউড থেকেও যদি কোনো মুভি ভালো হয় আমরা দেখবো, যদি কোনো আমাদের টলিউড থেকেও ভালো মুভি আসে আমরা দেখবো। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমরা চাইবো যে আমরা পয়সা খরচা করে যেন মুভি দেখে হতাশ না হই, টপ কন্টেন্টটা আমরা চাইবো। এখানে সব থেকে এগিয়ে যদি বলা চলে, ঢালিউডও এগিয়ে না, টলিউডও এগিয়ে না, জাস্ট এগিয়ে হচ্ছে কন্টেন্ট। যখন যার কন্টেন্ট ভালো হবে, যখন যার স্কিল ভালো হবে, তখন সেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। একদম, আমিও এই কথার সঙ্গে একদম সহমত। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবং লাইক বাটনটা অবশ্যই দাবিয়ে দেবে, ওই যে নিচে লাইক বাটনটা প্লিজ দাবিয়ে দিও। থ্যাংক ইউ।